হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা আবার ফিরে এসেছি আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম তথা শেষ যে অধ্যায়টি রয়েছে আমাদের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সেই লাস্ট অধ্যায়ের আমরা অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি আমরা, পার্ট 1 এবং পার্ট 2। আজকে সেই পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের থার্ড পার্ট নিয়ে আমি হাজির তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তো আজকে আমরা প্রথমেই আমাদের ক্লাসে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাসের প্রথম আলোচনা সেটা হবে জনগোষ্ঠী বা পপুলেশন নিয়ে। পপুলেশন, তোমরা পপুলেশন শব্দটি সবাই জানো। এটা ইংরেজি একটা বিখ্যাত শব্দ পপুলাস। সেই পপুলাস শব্দটি থেকে পপুলেশন শব্দটি এসছে, ঠিক আছে? যে পপুলাস শব্দের অর্থ হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী, বোঝা গেল? তাহলে পপুলাস শব্দের অর্থ জনগোষ্ঠী, আর সেই পপুলাস থেকে এসছে আমাদের পপুলেশন। পপুলেশন কাকে বলে? একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে একই প্রজাতিভুক্ত জীবেদের, মানে বসবাসকারী জীবেদের পপুলেশন বলে। অর্থাৎ একটা যে কোনো ভৌগোলিক অঞ্চলে তোমার একটা নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। এই পপুলেশনে দেখো, পপুলেশনের সংখ্যা তো নির্দিষ্ট, তো এর সঙ্গে বেশ কিছু প্রক্রিয়াতে পপুলেশনের আকার আয়তন বাড়ে, আবার বেশ কিছু প্রক্রিয়ায় পপুলেশনের আকার আয়তন কমে। সাপোজ যদি একটা ভোটার লিস্ট দিয়ে উদাহরণ আমরা দিই, এখন তো ইলেকশনের কাজগুলো চলছে, তোমরা জানো। একটা ভোটার লিস্টে দেখবে লাস্টের দিকের পাতাতে ডিলিটেড বিয়োজন তালিকা থাকে। সেখানে কি হয়, যে সমস্ত ভোটারগুলো মারা যান তাদের নামগুলো ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়। এটা হচ্ছে বিয়োজনের তালিকা। তো স্বাভাবিকভাবেই বাদ গেলে কি হবে, একটা নির্দিষ্ট, যদি আমি ভোটার লিস্টের কথা ধরি, সেখানে যাদের মৃত্যু হয়, যারা মারা যান, তাদের যদি আমরা বিয়োজন করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, ভোটার তালিকায় সংখ্যা কমে যাবে। ধরো যদি সেখানে 1000 ভোটার থাকে, যদি 10 জন মারাই যান, তাহলে কি হবে, সেখানে 990 জন বর্তমানে থাকবেন। অর্থাৎ এখানে পপুলেশন হ্রাস হচ্ছে। কিভাবে হ্রাস হচ্ছে? মৃত্যুর ফলে। ঠিক তেমনি সেই ভোটার তালিকায় আবার নতুন নতুন যারা নাম তোলে, ফর্ম নাম্বার 6 নম্বর ফর্ম ফিল আপ করে যারা নাম তোলে ভোটার তালিকায়, তাদের ক্ষেত্রে দেখো সংযোজন তালিকা বলে একটা পেজ রয়েছে ভোটার তালিকায়, যেখানে তাদের নামগুলো কিন্তু অ্যাড হয়। অর্থাৎ মোট পপুলেশনে যারা নতুন নতুন সংযোজিত হলো তাদের নামগুলো যোগ হয়। তাহলে সেক্ষেত্রে পপুলেশনের কি হলো বলতো? পপুলেশন বাড়লো না কমলো? বাড়লো, বৃদ্ধি পেল। তাহলে এই যে পপুলেশনের বৃদ্ধি পাওয়া আকার আয়তনে, এটাকে আমরা বলি ন্যাটালিটি। কি বলি? ন্যাটালিটি। ন্যাটালিটি, বা এটাকে বাংলায় বলা হয় জন্মহার। তো ন্যাটালিটি স্বাভাবিকভাবেই এন দ্বারা শুরু হয়েছে ওয়ার্ডটা, তার জন্য এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এবং দেখা গেছে এন সমানের সমীকরণটা হচ্ছে এন ডি বাই টি, যেখানে এন হচ্ছে জন্মহার, স্মল এনডি যেটা স্মল এনডি, সেটা হচ্ছে তোমার যে সংখ্যায় জীবেদের বৃদ্ধি হয়, ঠিক আছে? যে সংখ্যায় জীবেদের বৃদ্ধি হয় সে বৃদ্ধির সংখ্যাটা। টি মানে হচ্ছে সময়, যে সময়ে বৃদ্ধিটা হয়। এটা কি করে হতে পারে? এটা জননের মাধ্যমে হতে পারে সংখ্যা বৃদ্ধি। তাহলে ন্যাটালিটি বা জন্মহার আমরা কাকে বলি? না, একক সময়ে জননের মাধ্যমে পপুলেশনে যে সংখ্যায় জীবেদের সংখ্যা বৃদ্ধি হয় তাকে আমরা বলি জন্মহার বা ন্যাটালিটি। মনে থাকবে, একক সময়ে পপুলেশনে যে সংখ্যায় জীবেদের সংযোজন ঘটে বা বৃদ্ধি পায় জীবেদের সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বলবো জন্মহার বা ন্যাটালিটি। ন্যাটালিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান এনডি বাই টি। উল্টো দিকে আরেকটা সংজ্ঞা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটি বা এটাকে বলা হয় মৃত্যু হার।
অর্থাৎ মর্টালিটি, তাই ইংরেজি ওয়ার্ড মর্টালিটি এম দ্বারা শুরু, তাই এটাকে এম দ্বারা প্রকাশ করি, এম সমান স্মল এমডি বাই টি। এক্ষেত্রেও এম মানে হচ্ছে মৃত্যুহার, এমডি মানে হচ্ছে যে সংখ্যায় জীবেদের মৃত্যু ঘটে, টি মানে হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে ন্যাটালিটি মর্টালিটি কাকে বলে পরীক্ষা এলে আমরা লিখে দিতে পারবো। শুধু সংজ্ঞা দিতে গিয়ে ভুল যেন না হয়, একক সময়ে কথাটি মাস্ট লিখতেই হবে, নাহলে কেটে দেবে। আর একবার বলে দিই, ন্যাটালিটি কাকে বলে না, একক সময়ে পপুলেশনে জীবেদের অন্তর্ভুক্ত হওয়াকে বলা হয় জন্মহার। আর মর্টালিটি কাকে বলে, একক সময়ে জীবেদের তোমার মোট পপুলেশন থেকে বিয়োজিত হওয়াকে বলা হয় মৃত্যুহার। ঠিক আছে, বা মর্টালিটি। বেশ, তাহলে এবারে আমরা আলোচনা করে নেব একবার, সেটা হচ্ছে আমাদের তোমার জনসংখ্যা যে বাড়ছে, প্রতিনিয়ত জনসংখ্যার সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তো সেই কারণে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি। ঠিক আছে, কি বললাম, জনসংখ্যা বৃদ্ধির কারণ। এখানে লিখে দিলাম জনসংখ্যা বৃদ্ধির কারণ। কি কি কারণ থাকতে পারে? এই যে জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে, যেটা তোমরা জানো একটা বিরাট সমস্যা। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু এই যুগে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জনসংখ্যা বাড়ার কারণগুলো আমরা খুব সংক্ষেপে একবার আলোচনা করে নেব। দেখো, প্রথমত আমরা বলবো মৃত্যুহার কমে যাওয়া। এখানে লিখে দিলাম মৃত্যুহার কমে যাওয়া। নাম্বার 2, আর কি হতে পারে জনসংখ্যা বাড়ার মানে তোমার কারণ কি হতে পারে? বর্তমানে চিকিৎসা শাস্ত্রে উন্নতি, তাহলে চিকিৎসা বিজ্ঞানে উন্নতির জন্য হতে পারে এটা, আমি পরে ব্যাখ্যায় আরো আসছি। নাম্বার 3, এছাড়া আর কি কি হতে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণ? না, জনসংখ্যা বৃদ্ধির কারণ তোমার কৃষির উন্নতি, কৃষির উন্নতি হতে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণ। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে তোমার আমরা টিকা আবিষ্কার করেছি, বিজ্ঞানীদের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কিন্তু মৃত্যুহার অনেকটা কমেছে, যার জন্য জনসংখ্যা বৃদ্ধি পায়, টিকা বা ভ্যাকসিন আবিষ্কার। আরো একটা পয়েন্ট আমরা বলতে পারি, আবহাওয়ার সতর্কতা সঠিকভাবে পাওয়া, আবহাওয়ার সতর্কতা সঠিকভাবে পাওয়া, এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এবার চলো একটু ব্যাখ্যায় চলে যাই, জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কি হতে পারে। নাম্বার 1 তোমাদের সামনে আমি বোর্ডে লিখেছি, দেখো মৃত্যুহার কমে যাওয়া। এখন দেখো, আমরা যদি আগের যুগের কথা ভাবি, তাহলে তখন যে কোনো একটা ছোটখাটো রোগ কিন্তু গ্রামে যদি প্রবেশ করত, তাহলে মড়কের মতো সেই রোগগুলো কিন্তু ভাইরাল হয়ে যেত এবং কি হতো, গ্রামকে গ্রাম ধ্বংস করে দিত। তোমরা জানো কলেরা, প্লেগ ইত্যাদি রোগগুলো মহামারীর আকার ধারণ করতো আগে এবং গোটা গ্রামকে উজাড় করে দিত, শেষ করে দিত। কিন্তু বর্তমানে দেখো, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য কি হয়, তোমার এই রোগগুলো কিন্তু মানুষ আগে থেকেই কন্ট্রোল করতে পারে, অর্থাৎ রোগের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে বলেই মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে গেছে। নেক্সট কি আছে? 2 নম্বর, চিকিৎসা বিজ্ঞানে উন্নতি। ওই একই কথা, বিভিন্ন রকম ওষুধ, বিভিন্ন রকম চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতির কথা আমরা জানি, অগ্রগতির কথা আমরা জানি। তো বিজ্ঞানীদের নানান ধরনের ভ্যাকসিন বলো, নানান ধরনের মেডিসিন গুলো বলো, ঠিক আছে। এক সময় বলা হতো তোমার ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সারের কোনো চিকিৎসাই নেই। আগে ক্যান্সার হলে তাকে সেই হয় কবরে একটা পা, বাড়িতে একটা পা দিয়ে রাখতে হতো, অথবা তোমার শ্মশানে একটা পা, বাড়িতে একটা পা দিয়ে রাখতে হতো। তো যাই হোক, একটু হলেও আশার আলো কিন্তু আমরা এখন দেখতে পাই। বিভিন্ন রকম কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদি ট্রিটমেন্টের মাধ্যমে ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয়, তাহলে কিন্তু সেটা আমরা সেই কর্কট রোগ বা দুরারোগ্য রোগকেও কিন্তু মানুষ
জয় করতে পারেন। বহু মানুষ তোমাদের আশেপাশে প্রচুর উদাহরণ রয়েছে যাদের প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করা গেছে এবং সেগুলো নিরাময়ও প্রায় অলমোস্ট পুরোপুরি হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞানীদের এই নানান ধরনের আবিষ্কার হওয়ার ফলে, ঠিক আছে, আমাদের কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেহেতু মৃত্যুহার কমছে তাই স্বাভাবিকভাবে জনসংখ্যা বাড়ছে। নাম্বার 3 কি আছে দেখো, কৃষির উন্নতি। এই পয়েন্টের ব্যাখ্যায় আমরা কি বলবো না, এখানে দেখো, আগের যুগে আমরা জানি যে একটা জমিতে সারা বছরে একবারই কিন্তু ধান বা একবারই গম ফসল ফলানো হতো। কিন্তু এখন কি হয় দেখো, এখন ট্রাক্টর সহ বিভিন্ন রকমের কৃষিজ যে সমস্ত যন্ত্রপাতির দ্বারা তোমার চাষ কার্যে ব্যবহৃত যন্ত্রপাতি সেগুলো আবিষ্কার হয়েছে। বিভিন্ন কীটনাশক, উন্নত মানের সার, বিষ, এগুলো সব আবিষ্কার হয়েছে। ফলে কি হয় না, হেক্টর প্রতি যে কৃষিজ ফসলের উৎপাদন, সেই হেক্টর প্রতি উৎপাদনটা অনেকটা বেড়ে গেছে। ফলে এই যে তোমার ফসল আগের চেয়ে অনেক ভালোভাবে উৎপন্ন হওয়া, যার ফলে খাদ্য সংকটের মতো একটা মহা সংকট থেকে আমরা রক্ষা পেয়েছি। আর যার ফলস্বরূপ অনাহারে অপুষ্টিতে মানুষ কিন্তু আর মরছে না, খাবারের অভাব কিন্তু কারো ঘরে নেই। প্রত্যেকে, সরকার তো আমাদের প্রোভাইড করেন, চাল তো পাই প্রত্যেকে, তাই না? এছাড়াও কৃষক যারা, তারাও কিন্তু তাদের জমিতে ওই হেক্টর প্রতি উৎপাদন বাড়িয়ে আমাদের খাদ্য সমস্যা কিন্তু দূর করে দিয়েছেন। ঠিক আছে, নেক্সট, টিকা বা ভ্যাকসিন আবিষ্কার। এটা একটা কিন্তু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। তোমরা সেই গুটি বসন্ত রোগের টিকা তোমরা জানো, আমাদের প্রথম ভ্যাকসিন যেটা এডওয়ার্ড জেনার বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, সেই ভ্যাকসিন আবিষ্কার কিন্তু একটা নব দিগন্ত খুলে দিয়েছিল চিকিৎসা শাস্ত্রে। তোমরা রিসেন্টলি যে রোগটা, যেটা করোনার যে ভাইরাস, সেই করোনা রোগ আমরা দেখেছি খুব সামনে থেকে, কাছের থেকে দেখেছি। সেখানে কিরকম ভাবে মানুষ মৃত্যু মুখে ঢলে পড়েছিল, কিন্তু আমরা করোনা ভ্যাকসিন দিতে পেরে অনেকটাই সেই রোগকে প্রতিহত করতে পেরেছি। ঠিক আছে, তো তেমনি ভাবে নানান ধরনের রোগ, সে তোমার হাম বলো, রুবেলা বলো, ঠিক আছে, পোলিও বলো, এই সমস্ত যক্ষা বলো, বা টিটেনাস, যেটা টিটেনাস রোগের যে ভ্যাকসিন টিটি, হ্যাঁ, তো সেই ভ্যাকসিনগুলো দেওয়ার ফলে কি হয় না, আমাদের সেই রোগগুলোর সাপেক্ষে দেহকে কিন্তু সুরক্ষিত রাখতে আমরা পারি। মানে যে সমস্ত পদার্থগুলোকে কৃত্রিমভাবে দেহে প্রবেশ ঘটিয়ে ওই রোগের সাপেক্ষে দেহকে সুরক্ষিত রাখা হয়, সেই সুরক্ষিত রাখার পদ্ধতিকে আমরা ভ্যাকসিনেশন বলি। আর সেই পদার্থ যেটা আমাদের দেহে প্রবেশ করানো হয় সেটাকে ভ্যাকসিন বলি। তো সেই যাই হোক, ভ্যাকসিন আবিষ্কার আমাদের একটি কি বলবো, মৃত্যুহারকে কমিয়ে দিয়েছে এবং ফলস্বরূপ জনসংখ্যা বাড়ছে। নেক্সট, পরের পয়েন্টে কি রয়েছে দেখো, আবহাওয়ার সতর্কতা সঠিকভাবে পাওয়া। এটাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ। কিরকম সেটা না, আমরা দেখো আগে বিভিন্ন যারা মৎস্যজীবী, তারা হঠাৎ করে মাছ ধরার জন্য সমুদ্রে ট্রলার বা নৌকা নিয়ে চলে যেতেন, কারণ তাদের কাছে তত উন্নত মানের কোনো আবহাওয়ার সতর্কতা বার্তা দেওয়ার মতো যন্ত্রপাতি ছিল না। ঠিক তেমনি তোমার কখন ভূমিকম্প আসবে, কখন সুনামি আসবে, কখন পাহাড় ধস হতে পারে, বা কখনো কোনো জায়গায় ক্লাইমেট হঠাৎ করে চেঞ্জ হওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সমস্ত রিপোর্ট কিন্তু আগের যুগে মানুষ পেত না। তো এই সতর্কতা বার্তাগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট যে আমাদের সরকারের যে সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত, ইদানিং আধুনিক কালে তো তোমাদের মোবাইলেও দেখবে SMS করে বলে দেয় আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সাবধান হয়ে যান, তাই না? তো এই যে বৃষ্টি হলে বা বন্যা হলে তোমার নিকটবর্তী উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেওয়া, নিরাপদে আশ্রয় নেওয়া, এই সমস্ত যে সতর্কতা বাণীগুলো আমাদের বিভিন্ন সরকার মারফত আমরা পেয়ে থাকি বা তোমার জানতে পারি বিভিন্ন উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে, তার ফলে আমাদের হঠাৎ করে যে মৃত্যুবরণ, ট্রলার নিয়ে গেল, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল, তাহলে কি হবে? সার্টেন ডেথ। সেই জিনিসগুলোকে আটকানো কিন্তু আমাদের অনেকটাই সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে এই যে মৃত্যুকে রদ করা, তার অর্থ কি? পক্ষান্তরে জনসংখ্যাকে বৃদ্ধি করা। তাহলে জনসংখ্যা বৃদ্ধির কারণ যদি আসে পরীক্ষায়, আমরা 5টা পয়েন্টের হেডলাইন কিন্তু ভালোভাবে মুখস্থ করে রাখবো, যাতে ভেতরের হেডলাইনের ভেতরের জিনিসগুলো কিন্তু একটু একটু বানিয়ে বানিয়ে তুমি নিজে লিখতে পারবে।
তো হেডলাইন গুলো আরো একবার দেখে নাও। জনসংখ্যা বৃদ্ধির কারণ নাম্বার 1, মৃত্যু হার কমে যাওয়া, ঠিক আছে। নাম্বার 2, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। নাম্বার 3, কৃষির উন্নতি। নাম্বার 4, টিকা বা ভ্যাকসিন আবিষ্কার। এবং নাম্বার 5, আবহাওয়ার সতর্কতা সঠিকভাবে পাওয়া। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, এবারে আমরা আলোচনা করব এই যে জনসংখ্যা বাড়ছে, সেই ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো কি কি সেগুলো একবার দেখে নেব। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির কারণ তো আমরা জেনে নিলাম। এবারে বৃদ্ধি হওয়ার ফলে আমাদের কি কি সমস্যা জীবজগতে দেখা যায়, মানুষ সহ অন্যান্য প্রাণীদের মধ্যে দেখা যায়, তাই নিয়ে একটু তোমাদের সামনে আমি আলোকপাত করব। দেখো, তাহলে আমি হেডলাইন দিয়ে দিলাম, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। জনসংখ্যা বাড়ছে, সুতরাং তার কুফল তো কিছু থাকবে, আমরা জানি। সেই জনসংখ্যা বাড়ার কুফলগুলো কি কি হতে পারে তাই নিয়ে এবারে আলোচনা করব। দেখো, বেশ কিছু পয়েন্ট এখানে আমি লিখে দিয়ে তাদের ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, দেখে নাও। নাম্বার 1, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার। অতি ব্যবহার ও সম্পদটা কমে যাওয়া, তাহলে অতি ব্যবহার ও হ্রাস। প্রাকৃতিক সম্পদের, যেগুলো প্রাকৃতিক সম্পদ আমরা পেয়ে থাকি, সেই সম্পদগুলো কিন্তু অত্যধিক ব্যবহার করার ফলে তাদের পরিমাণ হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অরণ্য ধ্বংস। অরণ্য ধ্বংস। নাম্বার 3, তোমার কৃষি জমি যেগুলো আছে তাদের পরিমাণ হ্রাস পাওয়া, কৃষি জমি হ্রাস। নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট হচ্ছে মিষ্টি জলের অভাব। আমরা যে জল পান করি সেই মিষ্টি জলের অভাব, এর ফলেও কিন্তু আমাদের জনজীবনে নানাবিধ সমস্যা দেখা যায়। ঠিক আছে। এছাড়াও পরিবেশের যে দূষণ, বায়ু, বিশেষ করে পরিবেশের দুটো উপাদান বায়ু আর জল, তাদের যে দূষণ, তার ফলে কিন্তু পরিবেশে জনজীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। আমি পয়েন্টগুলো আগে লিখে নিই, প্রত্যেকটার ব্যাখ্যা তোমাদের সামনে আমি খুব সুন্দরভাবে তুলে ধরবো, একটু দেখে নাও আগে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির আরো একটি অন্যতম সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এটাও কিন্তু, বিশ্ব উষ্ণায়নও কিন্তু জনসংখ্যা বৃদ্ধিরই একটি অন্যতম সমস্যা, ফলাফল। আর আমরা এই জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাভূমিগুলোকে ধ্বংস করছি, জলাভূমি ধ্বংস। ঠিক আছে। এছাড়াও আরো দেওয়া যায়, যেমন তোমার জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রকারান্তে খাদ্য সংকটও হয়, খাদ্য সংকট। ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই 8টা পয়েন্ট নিয়ে এখন আলোচনা আমরা করব। তোমরা একটু মন দিয়ে শুনে নাও, কোন পয়েন্টের ব্যাখ্যায় তুমি ভেতরে কি লিখবে একটুখানি দেখে নাও। ঠিক আছে। দেখো, পয়েন্ট নাম্বার 1 পড়ছি আমরা, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। 1 নম্বর পয়েন্টে কি লিখেছি দেখো, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। আমাদের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, সেটা কৃষিজ সম্পদ হতে পারে, বনজ সম্পদ হতে পারে। ঠিক আছে। তোমার বিভিন্ন প্রকার যে পশুগুলোকে আমরা পালন করি, সেই সমস্ত সম্পদগুলো হতে পারে। এদের দেখো, এদেরকে মানে যথেচ্ছ পরিমাণে ব্যবহারের ফলে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। কেমন? যেমন ধরো, জঙ্গল কেটে আমরা সেখানে বসতি স্থাপন করছি, কলকারখানা স্থাপন করছি, রেল লাইন স্থাপন করছি। ফলে কি হচ্ছে, সেই জঙ্গলের সংখ্যা যখন হ্রাস পাচ্ছে, তখন কি হচ্ছে, সেই বনজ সম্পদের পরিমাণও হ্রাস পাচ্ছে। আর বনে বসবাসকারী বিভিন্ন পাখি, বিভিন্ন প্রকার তোমার অণুজীবগুলো, বিভিন্ন উদ্ভিদ প্রাণী, তারা প্রত্যেকে কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছে। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে যথাযথ ব্যবহার করব, যাতে সেগুলো অতি ব্যবহার করে ধ্বংস না করে দিই, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2 কি আছে, অরণ্য ধ্বংস। প্রায় কাছাকাছি দুটি পয়েন্ট। অরণ্য হচ্ছে আমাদের, আমরা জানি,
যে আমরা বাস্তুতন্ত্রের যে উৎপাদক উদ্ভিদগুলোকে বলে থাকি, যাদের সবুজ ক্লোরোফিল রয়েছে, সেই উৎপাদকগুলোই কিন্তু একত্রিত হয়ে অরণ্য সৃষ্টি করে, তাই তো? সেই অরণ্যগুলোকে আমরা যখন নির্বিচারে ধ্বংস করি, তার মানেই কিন্তু পক্ষান্তরে দেখো বহু জীব, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণী, তারা তাদের আশ্রয় হারা হয়ে যায়। অরণ্যকে কেটে ফেললে সেই অরণ্যে বসবাসকারী পিঁপড়ে, কাঠবেড়ালি, প্রজাপতি, বিভিন্ন প্রাণী যারা রয়েছে, যারা জঙ্গলে বসবাস করত, তারা আশ্রয় হারা হয়ে যায়। সেই সঙ্গে তোমার কি করে, অরণ্য কেটে ফেলার ফলে বাস্তুতন্ত্রের সরাসরি এফেক্টেড হয় বাস্তুতন্ত্র। সেখানে বাস্তুতন্ত্রের উৎপাদকটাই যদি সরে যায়, উৎপাদক সরে গেলে প্রথম শ্রেণীর খাদক, তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, প্রত্যেকের উপর তার একটা খারাপ প্রভাব পড়বে, তাই তো? তাহলে আমরা অরণ্য ধ্বংসের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির ফলেই কিন্তু হচ্ছে এগুলো, তাই না? এই যে অরণ্য ধ্বংস হচ্ছে, কেন হচ্ছে? জনসংখ্যা বেশি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে বলে তাদের তোমার জনবসতি স্থাপন করতে হচ্ছে, তাদের জন্য স্কুল কলেজ স্থাপন করতে হচ্ছে, তাদের জন্য যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি করতে হচ্ছে, কলকারখানা আরো গড়ে তুলতে হচ্ছে। এর ফলেই তো অরণ্য ধ্বংস হচ্ছে। আর সেই অরণ্য ধ্বংসের ফলেই কিন্তু তার কুপ্রভাব হচ্ছে এই সমস্ত বাস্তুতন্ত্রের ক্ষয়, বাস্তুতন্ত্রের উপর এফেক্ট। নেক্সট পয়েন্ট কি দেওয়া আছে দেখো, কৃষি জমি হ্রাস। আমরা আগে বলেছিলাম যে আগে দেখো এক সময় জনসংখ্যার নিরিখে কৃষি জমি ছিল অনেকটাই। সেখানে একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা খুব ভালো। কৃষি জমি, এই যে পয়েন্টটা রয়েছে কৃষি জমি হ্রাস, একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের। মনে করো একটা বাবার 10 বিঘা জমি আছে, সেই বাবার 5টা ছেলে ছিল, ঠিক আছে? তাহলে প্রত্যেকে, যদি আমি ধরেই নিলাম, অন্য তো কিছু ভাবার এখানে দরকার নেই, 5টা ছেলের যদি বাবার 10 বিঘা জমি থাকে, তাহলে তারা ভাগে কত পাবে? 2 বিঘা করে পাবে। এবারে সেই প্রত্যেকটা ছেলে, তাদের আবার মনে করো 2টো ছেলে আছে, সেই 2টো ছেলে আবার কি করবে? সেই 2 বিঘা আবার ভাগ হবে, 1 বিঘা করে পাবে, ঠিক আছে? তাদের আবার যদি মনে করো 3টে ছেলে হয়, 3টে ছেলে হলে 1 বিঘা, ঠিক আছে? তো সেখানে 33 শতক, 3 11 33, 11 শতক করে পাবে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি কৃষি জমি হ্রাস, অর্থাৎ আমরা এক সময় প্রত্যেকে যে পরিমাণে কৃষি জমি দখল করে থাকতাম, আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে সেই কৃষি জমির, মাথা পিছু কৃষি জমির পরিমাণ তো কমে যাচ্ছে। আর এই কৃষি জমি কমে যাওয়ার আরো একটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা নিজেদের জনবসতি স্থাপন করছি, নিজেদের কলকারখানা স্থাপন করছি, নিজেদের রেল লাইন স্থাপন করছি। এর ফলে কি হচ্ছে? কৃষি জমিগুলো অধিগ্রহণ করেই কিন্তু আমরা এগুলো স্থাপন করছি। তোমরা রিসেন্ট আমাদের রাজ্যেরই একটা ঘটনা তোমরা সবাই জানো, টাটার সেই ন্যানো কারখানার গল্প। সেখানে প্রচুর কৃষি জমি টাটা গোষ্ঠীর হাতে অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছিল। তো সেসব নিয়ে বিতর্কিত বিষয় নিয়ে খুব বেশি আলোচনার দরকার নেই, তোমাদের শুধু এটুকুই বোঝাই যে ওই যে জমিগুলো অধিগ্রহণ করা হচ্ছে, দেখো শিল্প তো প্রয়োজন, সমাজের অগ্রগতির জন্য শিল্প আমাদের দরকার, কিন্তু কৃষি হচ্ছে মূল স্তম্ভ সমাজের। সুতরাং কৃষি জমিকে যে কোনো উপায়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে? জনসংখ্যা এই যে বাড়ছে, সেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা কিন্তু অবিলম্বে দরকার। তো যাই হোক, কৃষি জমি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির যে হ্রাস, তার ফলে এটা কিন্তু ডাইরেক্টলি খাদ্য সংকটের সঙ্গে যুক্ত। নেক্সট, মিষ্টি জলের অভাব, এটাও তাই। লোকসংখ্যা বাড়ছে, লোকসংখ্যা বাড়ার ফলে মিষ্টি জলের চাহিদাটাও বাড়ছে। আর মিষ্টি জলের চাহিদা যত বাড়ছে, তত বেশি ঘরে ঘরে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, বিভিন্ন রকমের জলকে মাটির তল থেকে উত্তোলন করার জন্য প্রচুর পরিমাণে স্যালো টিউবওয়েল, এগুলো ডিপ টিউবওয়েল, এগুলো কিন্তু বসানো হয়। এখন তো আবার মার্সেবল পাম্প, যেগুলো প্রচুর পরিমাণে খুব কম সময়ে জল মাটির থেকে তুলে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এত পরিমাণে জল আমাদের তোমার মাটির তল থেকে উপরে তুলে নেওয়ার জন্য কিন্তু বিশেষ করে যে স্তরে আমাদের মিষ্টি জলগুলো সঞ্চিত থাকে, সেই সমস্ত জলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে।
তাছাড়াও মিষ্টি জল সংরক্ষণের যে ভূমির উপরের আধারগুলো, তুমি পুকুর বলো, খাল বলো, জলাশয় বলো, সেগুলো সবই মিষ্টি জলের উৎস। কিন্তু বর্তমানে সেগুলো নানান রকম দূষণের কবলে জলগুলো দূষিত হয়ে যাওয়ার ফলে আমরা সেগুলোকে বিভিন্ন পানের অযোগ্য বা রান্নার কাজে ব্যবহৃত জলের অযোগ্য বা স্নানের অযোগ্য হয়ে উঠছে তারা। ঠিক আছে, এগুলো হচ্ছে মিষ্টি জলের অভাব। নেক্সট কি রয়েছে? বায়ু ও জল দূষণ। এটা আমরা সবাই জানি যে দেখো, আমাদের যেহেতু জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তো এই জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম সমস্যা হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ, অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা পরিবেশ দূষণ। আমাদের দেখো যত সংখ্যক প্রাণীদের সংখ্যা, জীবেদের সংখ্যা বাড়বে, ততই আমরা কি করি? আমরা শ্বাসকার্যের সময় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। এবার অক্সিজেনটা বায়ুতে দেয় কে? অরণ্য। সেই অরণ্যকে আমরা জনসংখ্যা বৃদ্ধির জন্য বেশি বেশি পরিমাণে গাছকে কাটছি, অরণ্য ধ্বংস করছি, একটা ক্ষতি করছি। আবার বায়ুতে শ্বসন কার্যের ফলে আমরা কি করছি? শ্বাসকার্যের ফলে কি করছি? কার্বন ডাইঅক্সাইড, যেটা একটা গ্রিন হাউস গ্যাস, সেই দূষিত বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকে আমরা ছাড়ছি। তাহলে একাধারে অক্সিজেন ধ্বংস করছি বায়ুর, আবার বায়ুতে কিন্তু বিষাক্ত গ্রিন হাউস গ্যাস রূপে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করছি। তাহলে এই দুটোই কি করছে? বায়ুকে দূষিত করছে, যা আমাদের পরবর্তীতে কিন্তু তোমরা সবাই জানো এই বায়ু দূষণ হলে কি হয়? বিশ্ব উষ্ণায়ন হয়। ঠিক আছে, এগুলো সব জানো। অক্সিজেনের ঘাটতি যদি হয়ে যায়, তখন আমরা তোমার অক্সিজেনের মূল্য কতটা সেটা টের পাই, তাই না? হাসপাতালে একজন মুমূর্ষ রোগী, যার অক্সিজেনের দরকার, সিলিন্ডারের মাধ্যমে যিনি অক্সিজেন নেন, একমাত্র তিনিই বোঝেন অক্সিজেনের মূল্য। ঠিক আছে, সুতরাং পরিবেশকে, বিশেষ করে বায়ুকে আমরা দূষণমুক্ত রাখার চেষ্টা করব। ঠিক তেমনি জলটাও তাই। বিভিন্ন শিল্প কলকারখানার যে বর্জ্য, আমরা পার্ট 1 ক্লাসে পড়েছিলাম, পার্ট 2 ক্লাসে পড়েছিলাম, বিভিন্ন কলকারখানার যে বর্জ্যগুলো সেগুলো নদীর জলের সঙ্গে মেশে বিভিন্ন গবাদি পশু মৃত সেগুলোকে আমরা জলে ফেলে জলকে নোংরা করছি। এছাড়াও ধরো বিভিন্ন রকম পুকুর পাড়ে অবস্থিত গাছগুলোর পাতা, বিভিন্ন নোংরাগুলো এসে, আবর্জনাগুলো এসে জলে ফেলার ফলে জলটা কিন্তু দূষিত হয়ে যায়। তো এই জল দূষণ, এগুলো কি? যত জনসংখ্যা বাড়বে, বায়ু, জল, এগুলো দূষণের হার তত বাড়বে। নেক্সট কি রয়েছে? বিশ্ব উষ্ণায়ন। এই পয়েন্টটাকে একটু ভালো করে মনে রেখো। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমরা সবাই জানি যে প্রত্যেক বছর পৃথিবীর গড় উষ্ণতা 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। পৃথিবীর গড় উষ্ণতা 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। আর এই পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়াকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের একটা অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কেন জনসংখ্যার সঙ্গে আবার বিশ্ব উষ্ণায়নের কি সম্পর্ক হলো? না, সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? না, আমরা একটু আগেই বললাম যে জনসংখ্যা যত বাড়বে, বায়ুতে তত বেশি পরিমাণে শ্বাসকার্যের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বায়ুতে চলে যাচ্ছে, তাই না? তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো আমরা বায়ুতে ত্যাগ করছি, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আসলে কি? CO2 একটা, আমরা জানি, প্রত্যেকে জানি CO2 হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, যেটা সূর্যের যে তোমার প্রতিফলিত তাপ, ঠিক আছে, সেই তাপটা গ্রহণ করে বায়ুমণ্ডলের গড় উষ্ণতাকে, ইনফ্রারেড যেটা, সেই বায়ুমণ্ডলের গড় উষ্ণতাকে বাড়িয়ে দেয়। আর এই গড় উষ্ণতা ক্রমাগত বাড়তে 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 এখন এমন পরিস্থিতি, সুমেরু কুমেরুর বরফগুলো আস্তে 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 এই বিশ্ব উষ্ণায়নের জন্য গলতে শুরু করেছে। হিমবাহগুলো গলে যাচ্ছে। ফলে এক সময় কি হবে? বরফ গলে গলে, হিমবাহ গলে গলে পৃথিবীর যে ভূখণ্ড, আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল অলরেডি আছে, কিন্তু যে হারে বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহগুলো গলছে, বরফগুলো গলছে, একদিন দেখবো ওই স্থলভাগটা আস্তে আস্তে ডুবতে 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 সবটাই না জলের তলে চলে যায়। সেদিন কিন্তু সলিল সমাধি হয়ে সমস্ত উদ্ভিদ প্রাণী, অর্থাৎ এক কথায় মহাবিশ্বের যাবতীয় জীব বলতে যা বোঝায়, সবই এককালে কিন্তু শেষ হয়ে যাবে এই বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের রয়েছে জলাভূমি ধ্বংস। জলাভূমি ধ্বংস। জলাভূমিকে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটা হচ্ছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। প্রকৃতির
বৃক্ক বলা হয় জলাভূমিকে। ঠিক যেমন এই অরণ্যকে বলা হয় পৃথিবী গ্রহের ফুসফুস। তো পৃথিবীর ফুসফুস অরণ্য, ঠিক তেমনি জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ক। ঠিক আছে, দেখো জলাভূমি, চারণভূমি এগুলো সবই জীবেদের হচ্ছে আশ্রয়স্থল, বিভিন্ন অণুজীবদের আশ্রয়স্থল। তো সেই জলাভূমিগুলো আমরা ভরাট করে গৃহ নির্মাণ করছি, জলাভূমি ভরাট করে দোকান স্থাপন হচ্ছে, বিভিন্ন শপিং মল গড়ে উঠছে, সেগুলো স্থাপন করে তার উপর দিয়ে আমরা হাইওয়েজ গুলো মানে বিভিন্ন সড়ক পথ, রেলপথ এগুলো নির্মাণ করছি। তাহলে কি হচ্ছে, জলাভূমির সংখ্যা যত কমছে ততই কিন্তু আমাদের বৃক্ক বা কিডনি, একটা মানুষের দেহে কিডনি যা ভূমিকা পালন করে তোমরা জানো, একটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের কিডনি। সেই বৃক্ক যদি কোনো রকম তার কাজগুলোকে কমিয়ে দেয়, তখন আমরা সেই অভাবগুলো টের পাই, তাই না? ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, সেখানে কি হয়, আমাদের যে ফিল্টার করার ক্ষমতা, মূত্র ফিল্টার করার ক্ষমতা সেটা কমে যায়, শরীর আস্তে 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 ঝিমিয়ে পড়ে। ঠিক তেমনি এখানে দেখো, জলাভূমিকে যদি আমরা ধ্বংস করি তাহলে জলাভূমি বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল, গ্রেজিং খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, তোমার যেগুলো রয়েছে সেই সমস্ত খাদ্য শৃঙ্খলের কিন্তু জ্বলন্ত উৎস হচ্ছে এই জলাভূমি। সুতরাং জলাভূমিগুলোকে আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে নিজেরাই ধ্বংস করছি এবং সেটা নিজেদেরই বিপদ আমরা ডেকে আনছি। নেক্সট কি রয়েছে দেখো, লাস্ট পয়েন্ট রয়েছে আমাদের খাদ্য সংকট। খাদ্য সংকট, এই পয়েন্টের ব্যাখ্যাটা কি দেবে না, খুব স্বাভাবিক, যেহেতু আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে, ওই যে বলেছিলাম সেই বাবার আর ছেলের উদাহরণটা দিয়েছিলাম না, জমি পাওয়ার উদাহরণটা, সেখানে বলেছিলাম যে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রত্যেক মানুষের অধিকৃত যে জমির পরিমাণ, সেই সংখ্যাটা তো দিন দিন কমছে, সেই পরিমাণটা তো কমছে, আর সেই পরিমাণটা কমে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে না, আমাদের যে মাথা পিছু উৎপাদন, ঠিক আছে, সেই মাথা পিছু উৎপাদনটা কমে যাচ্ছে। আর খাদ্য উৎপাদন যদি কমে যায় তাহলে কি হবে, খাদ্য উৎপাদন কমে গেলে একদিন খাদ্য নিয়ে মারামারি, হানাহানি এগুলো শুরু হবে। ঠিক আছে, মানুষে জীবের সঙ্গে জীবের খাদ্য নিয়ে লড়াই শুরু হবে। একটা দ্বীপের মধ্যে সব ঘাসগুলো যদি শুধু ঘাস থাকে, তৃণ থাকে, সেই তৃণভোজী প্রাণী যারা সেখানে রয়েছে, ছাগল, মনে করো ছাগল, হরিণ, গরু, ঠিক আছে, প্রত্যেকেই ঘাস খায়। এই ঘাসগুলো খেতে খেতে যখন এক সময় ফুরিয়ে যাবে সেই দ্বীপের ঘাসগুলো, তখন কিন্তু ঘাস নিয়ে বাকি যেটুকু বেঁচে থাকবে সেই ঘাসটুকু নিয়ে ওই ছাগলের সঙ্গে, গরুর সঙ্গে, হরিণের সঙ্গে লড়াই শুরু হবে। এগুলো তোমরা পড়েছো, অভিব্যক্তিতে পড়েছো, ঠিক আছে, স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। তো যাই হোক, আমাদের এই খাদ্য সংকট যেটা জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কিন্তু কুপ্রভাব বা খারাপ প্রভাব হচ্ছে এই খাদ্য সংকট। ঠিক আছে, খুব স্বাভাবিক ব্যাপার যে আগে যদি একটা জমি থেকে 1 কুইন্টাল ধান পাওয়া যেত, তাহলে যে সেই পরিবারের যতজন সদস্য ছিলেন তারা সেই 1 কুইন্টাল ধান সারা বছর খেয়ে পরেও বেঁচে যেত। কিন্তু এখন পরিবারের জনসংখ্যা যেহেতু, পপুলেশন যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেহেতু কি হচ্ছে, ওই 1 কুইন্টাল ধানে কিন্তু সারা বছরের খাবার হচ্ছে না। ফলে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই বাকি সময়টুকুর জন্য, বছরের বাকি সময়টুকুর জন্য খাদ্য সংকট দেখা দেবে। তো যাই হোক, পপুলেশনের বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি, সেই বৃদ্ধির ফলে কি কি সমস্যা হতে পারে আরো একবার হেডলাইন গুলো দেখে নাও। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। নাম্বার 2, অরণ্য ধ্বংস। নাম্বার 3, কৃষি জমি হ্রাস। নাম্বার 4, মিষ্টি জলের অভাব। নাম্বার 5, বায়ু ও জল দূষণ। নাম্বার 6, বিশ্ব উষ্ণায়ন। নাম্বার 7, জলাভূমি ধ্বংস, যেটাকে প্রকৃতির বৃক্ষ বলি জলাভূমিকে, সেই জলাভূমি ধ্বংস করে দেওয়া। এবং নাম্বার 8, খাদ্য সংকট। ঠিক আছে, তো চলো, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা নিয়ে অনেকটা আলোচনা হয়ে গেল। এবারে আমরা নেক্সট আলোচনা করব পরিবেশ এবং মানব স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে, পরিবেশ এবং মানব স্বাস্থ্য। আমাদের এই যে প্রতিনিয়ত আমরা পরিবেশকে ধ্বংস করে চলেছি, পরিবেশকে আমরা দায়িত্ব নিয়ে ধ্বংস করছি, তাই না? আমরা জানি যে কি করলে পরিবেশের ভালো হয় আর কি করলে খারাপ হয়। এখানে আমি লিখে দেব
মানব স্বাস্থ্য, তার সঙ্গে মানব স্বাস্থ্য পরিবেশ। পরিবেশ ও মানব স্বাস্থ্য লেখাই ভালো ছিল, তো যাই হোক, মানব স্বাস্থ্য পরিবেশ হেডলাইন দিয়ে দিলাম। এবারে দেখো, ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা ছিল না, একটি কবিতা ছিল, যে যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, বাসিয়াছ কি তাদের ভালো। অর্থাৎ যে সমস্ত মানুষেরা, মানে আমরা, সোজা কথায় আমরা আমরা পরিবেশকে প্রতিনিয়ত বিষিয়ে চলেছি, প্রতিনিয়ত দূষিত করেই চলেছি, তাই না? তো সেই জন্যই কবি বলেছেন যে প্রকৃতি কিন্তু, পরিবেশ কিন্তু কখনোই আমাদের ক্ষমা করবে না, কারণ আমরা নিজেরাই পরিবেশকে দূষিত করছি এবং নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছি, অর্থাৎ নিজেদের বিপদ ডেকে আনছি। তো যাই হোক, এখানে আমাদের আজকের টপিক, আলোচ্য বিষয় মানব স্বাস্থ্য এবং পরিবেশ। এইখানে দেখো যে পরিবেশ দূষণের ফলে বিভিন্ন রকম পরিবেশ থেকে যে রোগ সৃষ্টিকারী জীবাণু, মাইক্রোব গুলো রয়েছে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ভাইরাস হতে পারে, সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে। তোমরা জানো দেহে প্রবিষ্ট সেই সমস্ত তোমার প্রোটিন যারা কি করে, দেহে মানে রোগ সৃষ্টি করে, তাদের অ্যান্টিজেন বলে। তোমরা এটা পড়েছো ক্লাস 9-এ। আর অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে তাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। আর এই অ্যান্টিবডির দ্বারা অ্যান্টিজেনকে ধ্বংস করার মাধ্যমে আমাদের দেহে যে বিশেষ ব্যবস্থা, সিস্টেম তৈরি হয়, সেটাই হচ্ছে ইমিউনিটি সিস্টেম বা অনাক্রম্যতা তন্ত্র। মনে পড়ে ক্লাস 9? তো যাই হোক, আমরা আমরা যে আলোচ্য বিষয় আমাদের, সেটা হচ্ছে দেখো মানব স্বাস্থ্য ও পরিবেশ। অর্থাৎ পরিবেশ দূষণের ফলে আমাদের মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু প্রবেশ করে, যে যে রোগগুলো হয় সেইগুলো সম্পর্কে একটু হাইলাইট করা আছে তোমাদের পরীক্ষার জন্য। একটা, দুটো, তিনটে রোগ সম্পর্কে তোমাদের একটুখানি জানতে হবে। নাম্বার 1, অ্যাজমা। রোগের নাম অ্যাজমা। অ্যাজমা, আমরা বেশি অ্যাজমাকে চিনি হাঁপানি নামে, রোগটাকে হাঁপানি রোগ নামে বেশি পরিচিত, হাঁপানি রোগ। ঠিক আছে? তো দেখো, এটা একটা ফুসফুসের যে বায়ুনালী, আমাদের ফুসফুসের ভেতরে যে বায়ুনালীগুলো, সেই বায়ুনালীর একটা প্রদাহ বিশেষ অ্যাজমা, হাঁপানি। হাঁপানি যাদের হয় তারা সাধারণত শ্বাসকষ্টের রোগী হন। তারা মাঝে মাঝেই তাদের শ্বাস নিতে কষ্ট হয়। বিভিন্ন বায়ুতে অবস্থিত ধুলো, বালি, কার্বন কণা, ধোঁয়া, ঝুল, পরাগরেণু, ছত্রাক, নানাবিধ উপাদান বায়ুতে রয়েছে, যেগুলো নাকে প্রবেশ করলে সেগুলো সরাসরি ফুসফুসে চলে যায় এবং তাদের শ্বাস নিতে কষ্ট হয়, তাদের শুকনো কাশি হয়, বুকে ব্যথা হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাজমা বা হাঁপানি যারা রোগী, তাদের বিশেষ বৈশিষ্ট্য। এবং ইনহেলার যদি নেওয়া হয়, ইনহেলার নিলে কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়, অনেকটা কষ্টটা লাঘব হয়। ইনহেলার ইনহেলার হচ্ছে ওই যে দেখবে একটা যন্ত্র, যেটা এরকম করে মুখে নিয়ে করে টানে না, জানো, অনেকেরই বাড়িতে রয়েছে, বিভিন্ন বয়স্ক ঠাকুমা, দাদু, ইনারা রয়েছেন, তারা চিন্তা নেই, ইনহেলার নিলেই কিন্তু তারা তাদের ওই শ্বাসকষ্টের যে কষ্টটা, সেটা অনেকটা লাঘব হয়ে যায়। ঠিক আছে? সিওপিডি পেশেন্ট বলা হয় এদেরকে। তো যাই হোক, অ্যাজমা রোগটা হচ্ছে পুরোপুরি ফুসফুসের বায়ুনালীর প্রদাহ। হ্যাঁ, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এটাও হচ্ছে একটা বায়ু দূষণের ফল। ব্রঙ্কাইটিস এটা কেমন না, আমাদের ফুসফুসের যে ব্রঙ্কিওল আছে এবং ব্রঙ্কাস আছে, ফুসফুসের ভেতরে যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল, সেই সমস্ত জায়গাগুলোতে যে প্রদাহ হয়, সেটাই হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলের প্রদাহ, সেটাই ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হলে মাঝে মাঝে জ্বর হতে পারে। ঠিক আছে? বুকে ব্যথা প্রচন্ড হবে, কাশি হবে, এবং সেই সঙ্গে ব্রঙ্কাইটিস যারা রোগী, তারাও কিন্তু যে কোনো ভারী কাজ, যে কোনো একটু দৌড় ঝাঁপ করলেই কিন্তু তারা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায় এবং কাশতে শুরু করে। ঠিক আছে? তো এই ব্রঙ্কাইটিস আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যারা ঝালাই কর্মী হন, ঝাল দেওয়ার, ওয়েল্ডিং এর কাজ করেন, ওয়েল্ডিং, ওই যে গ্রিল ঝাল দেন, দেখবে ট্রাক্টর এর বডি গুলো করা, বিভিন্ন ঝালাই কাজের সঙ্গে যারা যুক্ত, এক কথায়
তাদের, যারা দমকল কর্মী হন তাদের, এবং যারা কয়লা খনিতে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা কাজ করেন তাদের বেশিরভাগ চান্স থাকে এই ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়া। এছাড়াও যারা ধূমপায়ী, যারা চেন স্মোকার, তোমরা জানো ধূমপায়ীদের এটা তো প্রবল সম্ভাবনা ব্রঙ্কাইটিস হবার, ঠিক আছে। এখন যদি হয়ে যায় ব্রঙ্কাইটিস রোগটা, তার আবার একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটাকে আমরা বলবো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। যদি ব্রঙ্কাইটিস হয় তাহলে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলেই কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সেরে যাবে ব্রঙ্কাইটিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এছাড়াও তোমরা জানো বিভিন্ন জলবাহিত রোগ, কলেরা রয়েছে, টাইফয়েড রয়েছে, নিউমোনিয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো রয়েছে, সেগুলো আমাদের সিলেবাসে যেহেতু নেই আমরা আপাতত আলোচনা করব না। আমাদের সিলেবাসে নাম্বার 1 অ্যাজমা বা হাঁপানি, নাম্বার 2 ব্রঙ্কাইটিস, এবং নাম্বার 3 সবচেয়ে যেটা পরীক্ষায় আসা মতো রোগ সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার রোগ। দেখো, ক্যান্সার আমরা রোগটিকে বাংলায় কর্কট রোগ বলি। কি বলি? কর্কট রোগ, ঠিক আছে। ক্যান্সার হলে, একটু আগে আমি বলছিলাম যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। ক্যান্সার হলে সাধারণত আমরা ভয় পাই যে আমাদের হয়তো আর বাঁচা সম্ভব নয়। কিন্তু একটি কথা প্রথমেই তোমাদের বলে দিই যে ক্যান্সার, যে পদার্থগুলো থেকে ক্যান্সার সৃষ্টি হয় সেই পদার্থগুলোকে বলা হয় কার্সিনোজেন। তোমরা আগে সংজ্ঞাগুলো শুনে নাও, তারপরে বলছি আমি। যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় সেই পদার্থগুলোকে বলা হয় কার্সিনোজেন। পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে কার্সিনোজেন কি। আমি কার্সিনোজেন লিখে একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম, একটুখানি দেখে রাখবে। কার্সিনোজেন কি না, যে পদার্থগুলো থেকে ক্যান্সার সৃষ্টি হয়। কোন পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে? বিভিন্ন তোমার ক্যান্সার সৃষ্টিকারী দূষক পদার্থ কিন্তু পৃথিবীতে রয়েছে, যেমন ক্যাডমিয়াম যৌগগুলো রয়েছে, কোল্টার রয়েছে, বেনজিন রয়েছে, ঠিক আছে। ক্যাডমিয়াম যৌগ, কোল্টার, বেনজিন এগুলো সবই হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এছাড়াও বেনজোপাইরিন, যেটা গাড়ির ধোঁয়াতে অবস্থিত, ঠিক আছে। তাছাড়াও তোমার এই যে বিড়ি, সিগারেট, তামাক চিবানোর ফলে মুখে ক্যান্সার হয়। ধূমপায়ী যারা বিড়ি সিগারেট খান রেগুলারলি তাদের ক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার হয়, ঠিক আছে। তো এমনি ভাবে যে সমস্ত পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাদের আমরা বলবো কার্সিনোজেন। আর যে জিনগুলো ক্যান্সারের জন্য দায়ী, সেই ক্যান্সারের জন্য দায়ী জিনগুলোকে বলা হয় অঙ্কোজিন। অঙ্কোজিন তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, ক্লাস 10-এ পড়ো মানে তোমরা এখন যথেষ্টই বড় হয়ে গেছো। যে সমস্ত ডাক্তারবাবুরা ক্যান্সার রোগের চিকিৎসা করেন তাদেরকে দেখবে বলা হয় অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট। আর যে জিন থেকে ক্যান্সার সৃষ্টি হয়, যারা দায়ী ক্যান্সার সৃষ্টির জন্য, সেই সমস্ত জিনগুলোকে আমরা বলি অঙ্কোজিন, ঠিক আছে। অঙ্কোজিন। যাই হোক, এবারে দেখো আমাদের বেশিরভাগ ক্যান্সারের যে আমাদের লক্ষণগুলো পাই আমরা, সেটা হচ্ছে গ্ল্যান্ড ফুলে যায়, কোনো 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 জায়গায় গ্রন্থি ফুলে যায়, ফুলে টিউমারের আকার ধারণ করে, ঠিক আছে। সেখানে তোমার একটু কি বলবো, পচন শুরু হয়। তখনই আমরা বুঝতে পারি যে সেই ঘাটা বা সেই পচা কাটা জায়গাটা যখন অনেক দিন ধরে শুকোতে চায় না, তখন ডাক্তারবাবুরা কি করেন, সেই জায়গায় ক্যান্সার কোষ আছে কিনা সেটা ডিটেকশন করার জন্য সেই জায়গাটার বায়োপসি করা হয়। কি বললাম? বায়োপসি করা হয়। বায়োপসি। বায়োপসি। তাহলে বায়োপসিটা কি জিনিস? বায়োপসি হচ্ছে ক্যান্সার নির্ণয় করার একটা পদ্ধতি। বায়োপসি, সেটা নিডল বায়োপসি হতে পারে, ঠিক আছে। নিডলের সাহায্যে ছোট্ট একটা ওই অংশটা কেটে নিয়ে ওই অংশটা টুকরো নিয়ে সেটাকে ল্যাবে গিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যে সেখানে ম্যালিগন্যান্ট কোনো টিউমার কোষ আছে কিনা। তাহলে আমাদের দেহের কোনো অংশ ফুলে গেল, মনে করো টিউমার হলো, ভয় পাওয়ার কিছু নেই, কারণ 10টা টিউমারের মধ্যে 9টা টিউমার কিন্তু নর্মাল টিউমার, বাকি একটা টিউমার যেটা ম্যালিগন্যান্ট টিউমার হয় সেইটা কিন্তু ক্যান্সার রোগের জন্য
দায়ী, ঠিক আছে। সেখানে ম্যালিগন্যান্ট কোষ থাকে এবং যেগুলো ক্যান্সার সৃষ্টি করে। আমাদের ক্যান্সার হলে আমি ওই যে বললাম যে ক্যান্সার হলে গ্ল্যান্ডগুলো ফলে, গ্রন্থিগুলো ফলে, ঠিক তেমনি ক্যান্সার হলে কিন্তু তোমার আমাদের যে শ্বেতকণিকা দেহে রয়েছে না, হোয়াইট ব্লাড কর্পাসেল, সেই শ্বেতকণিকার সংখ্যা কিন্তু বেড়ে যায়। WBC এর সংখ্যা কি হয়? বৃদ্ধি হয়ে যায়। এটা কিন্তু ক্যান্সার রোগের অন্যতম একটা লক্ষণ। আর কি বললাম? গ্ল্যান্ড, বিভিন্ন গ্রন্থিগুলো ফলে, গ্রন্থি বৃদ্ধি, তাদের গ্রন্থির আকার আয়তন বৃদ্ধি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা সব সময় মাথায় রাখবে, তাহলে হবে, ঠিক আছে। এবারে আছে চিকিৎসায়। ক্যান্সার যদি হয় তো চিকিৎসা কি? দেয়ার আর 3 টাইপস অফ ট্রিটমেন্ট। ক্যান্সারের 3 রকমের চিকিৎসা রয়েছে। কি কি? নাম্বার 1, কেমোথেরাপি, যেটা খুব প্রচলিত। ক্যান্সার হলে, ক্যান্সার ডিটেকশনের পরে ডাক্তারবাবুরা একটা কেমো হচ্ছে রাসায়নিক পদার্থ, যেটা স্যালাইনের মতো একটা বস্তু, দেহে প্রবেশ করানো হয়। সেই কেমোটা গিয়ে কি করে? ওই ক্যান্সার সেলগুলোকে মেরে দেয়, দিয়ে ওটাকে ছোট করে দেয়, পরে আবার সেটাকে তোমার শল্য চিকিৎসা মানে সার্জারির মাধ্যমে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, কেমোথেরাপি। আর একটা কি? রেডিওথেরাপি। তাহলে আমি কি বললাম? ক্যান্সার ট্রিটমেন্ট কেমোথেরাপি নাম্বার 1। নাম্বার 2 কি হয়? রেডিওথেরাপি। রেডিওথেরাপি। আর নাম্বার 3 যেটা হচ্ছে তোমার অপারেশন, যেটাকে শল্য চিকিৎসা, আমি বাংলায় লিখে দিলাম এখানে, শল্য চিকিৎসা বলা হয়, অপারেশন, ঠিক আছে। তো রেডিওথেরাপিটা কি? রেডিওথেরাপিটা হচ্ছে যে কখনো কখনো রে পাঠিয়ে ওই জায়গায়, যেখানে মনে করো ক্যান্সার হবে, সেই জায়গাটা রে পাঠিয়ে, বিভিন্ন তেজস্ক্রিয় রে, অবশ্যই সেই রেডিওঅ্যাক্টিভ রে পাঠিয়ে সেই জায়গার কোষগুলোকে, ক্যান্সারের সেলগুলোকে মেরে দেওয়া হয়, ঠিক আছে। এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে অপারেশন, কেটে বাদ দিয়ে দেওয়া। এই হচ্ছে 3টে ক্যান্সারের পদ্ধতি। তো যাই হোক, আমরা মানুষকে সচেতন করব। কি বিষয়ে সচেতন করব? না, ক্যান্সারকে প্রিভেন্ট করব আমরা, ঠিক আছে। যে ক্যান্সার যাতে না হয় সেই ব্যবস্থাগুলো, সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমরা সবাই সামাজিকভাবে, সমাজের প্রতি, পরিবেশের প্রতি দায়বদ্ধ, ঠিক আছে। সুতরাং ধূমপানকে বয়কট করা, তামাকজাত দ্রব্যগুলোকে চর্বণ বয়কট করা, বিভিন্ন তোমার ইদানিং বিশেষ করে মায়েদের যে ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, বিভিন্ন জরায়ু ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারগুলো খুব অ্যাভেলেবল, অহরহ শোনা যায়। তো সেইগুলো সম্পর্কে প্রচারমূলক, সচেতনতামূলক বিভিন্ন তোমার প্রচার সামাজিকভাবে বৃদ্ধি করতে হবে, যাতে লজ্জা না করে আমরা সবাই এগিয়ে আসি, রোগটাকে আগে আর্লি ডিটেকশন করি। বারবার একটা কথা প্রত্যেককে বলি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে। অর্থাৎ কি না, একদম ক্যান্সারের শুরুতেই ক্যান্সারকে আমাদের শনাক্ত করতে হবে, তাহলেই কিন্তু ক্যান্সার থেকে 100% ফ্রি হয়ে যেতে পারবো আমরা। সুতরাং একদম কোনো সন্দেহমূলক যদি কোনো কিছু আমরা মনে হয় আমাদের শরীরে বাসা বাঁধছে, তাহলে সেটাকে অবশ্যই আমরা একবার সেগুলোকে ডায়াগনোসিস করে নেব, ঠিক আছে। তো যাই হোক, অনেকগুলো জটিল জায়গা, রোগ সংক্রান্ত, যেগুলো চাই না আমরা আলোচনা করতে, ঠিক আছে, সেই সমস্ত নিয়ে আলোচনা আমরা করলাম। তো যাই হোক, রোগমুক্ত থাকুক আমাদের সমাজ, আমাদের সমাজের প্রত্যেকজন যারা আমরা আছি সমাজে, প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেক সদস্য যেন রোগমুক্ত থাকেন, এই কামনাই করি। তোমরা জানো, এই রোগের জন্যই মানুষ কিন্তু শেষ, রোগের পেছনে দৌড়াদৌড়ি করতেই জীবন শেষ, তাই না? রোগ নেই এমন কোনো ফ্যামিলি নেই। তো তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে প্রত্যেককে আমরা সহানুভূতি জানাই, সমানুভূতি জানাই। প্রত্যেককে চাইবো আমরা যে প্রত্যেকটি ফ্যামিলি হাসি মুখে থাকুক, রোগমুক্ত আমরা প্রত্যেকে যেন থাকতে পারি, এই কামনা আমরা করব, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, সেই ক্লাসের 3য় পর্ব আমাদের শেষ হলো। আমরা আবারও খুব শীঘ্রই আসবো তোমাদের সামনে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণের পার্ট 4 ক্লাস নিয়ে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো
এবং পড়াশোনার মধ্যে থেকো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।